আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 5 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। মেয়েটি হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হঠাৎ জিয়নের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। পর মুহূর্তেই সে চোখ সরিয়ে জেডের দিকে তাকালো। মেয়েটার ব্রু কুঁচকে গেল। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, আয়ান ভাইয়া, ওনারা কারা? আয়ান হাসলো, আমার ফ্রেন্ড জিয়ন আর জেডি। জেডি মাথা নাড়ালো আর বলল, হাই। আরিনা হেসে জবাব দিল, হ্যালো ভাইয়া। কিন্তু জিয়ন ভুলেও তার দিকে তাকালো না। আরিনা একটু অবাক হলো, এত ঠান্ডা মানুষ সে আগে কখনো দেখেনি। সে হালকা হেসে বলল, নাইস টু মিট ইউ। জিয়ন কিছু বলল না। আরিনা অপমান বোধ করলো। সে বিড়বিড় করে বলল, কি অ্যাটিটিউড রে। সামান্য কথাও বলল না। কিন্তু এইদিকে জিয়ন যেন এক ঝলক আরিনাকে দেখে ঘরের মধ্যে চলে গেছে। তার আশেপাশে কি হচ্ছে সেই দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। আরিনাকে দেখার পর তার মস্তিষ্ক যেন হঠাৎ থমকে গেছে। তার বুকের ভেতর হঠাৎ অস্বস্তি জমে উঠল। ইম্পসিবল। সে নিজেই ফিসফিস করে বলল। জিয়ন নিজের ভাবনায় এতটাই মগ্ন ছিল যে এইদিকে আরিনা তার সাথে কথা বলেছে, সে সেটা খেয়ালই করে নাই। আয়ান আর জেডি এইদিকে আরিনাকে নিয়ে ব্যস্ত হয়েছে। কিন্তু জিয়নের ভেতরে কোথাও একটা অদ্ভুত জ্বর শুরু হয়ে গেছে। সে কখনো কল্পনাও করতে পারেনি এই এয়ারপোর্টে আজকে তার অতীতের মুখোমুখি হতে হবে। হঠাৎ সে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। দেখলো আয়ান ফর্মাল হ্যান্ডশেক করতে আরিনার দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ জিয়ন তার বিশাল শক্তপোক্ত দেহ নিয়ে আয়ানের সামনের দিকে এলো। আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো জিয়ন। তার চোখে কোনো উন্মাদনা নেই, বরং স্বাভাবিকভাবেই গম্ভীর ভঙ্গিতে সে আয়ানকে সরিয়ে দিল, যেন এটা একদম স্বাভাবিক। আয়ান ব্রুকুসকে বিড়বিড় করে বলল, এখন দেখি জিয়ন ব্রোর জন্য কোনো মেয়ের সাথে হ্যান্ডশেকও করতে পারবো না। আরে বাবা, এটা আমার কাজিন। কিন্তু সামনাসামনি কিছু বলল না। দেখলো জিয়ন এমনিতেই কোনো কারণে রেগে আছে। এখন কিছু বলা মানে নিচের পায়ে নিজেই কোরাল মারা। আর আরিনাও অবাক হয়ে জিয়নের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না কি হচ্ছে, কেন এই লোকটা তাদের হ্যান্ডশেক করতে দিল না। জিয়ন কোনো কিছু বলল না, তার চোখে অদ্ভুত এক স্থিরতা। আয়ান পরিবেশটা স্বাভাবিক করতে হালকা হাসি দিয়ে বলল, আরে ডিয়ার, কিছু মনে করো না। আসলে ব্রো এরকমই, সে সব কিছু পছন্দ করে না। আরিনা এবার মনোযোগ দিয়ে জিয়নের চোখে চোখ রেখে তাকালো। মুহূর্তেই চোখ সরিয়ে নিতে বাধ্য হলো। লোকটার চাহনি এতটাই তীক্ষ্ণ যে তার হার্ট অদ্ভুতভাবে জোরে ধকধক করতে লাগলো। সে বুঝতে পারলো জিয়ন লোকটা ভীষণ অদ্ভুত, তবুও তার চোখের এক ঝলকই যথেষ্ট সবাইকে ভয় পাইয়ে দিতে। জেডি নীরবতা ভেঙে বলল, গল্প তো অনেক হলো, তাহলে এবার যাওয়া যাক। জিয়ন তখন ফোনে কিছু করছিল। হঠাৎ আয়নের ফোনে একটি মেসেজ এলো। মুহূর্তেই আয়নের চোখ কুঁচকে গেল। মেসেজে লেখা ছিল, ক্যাব বুক করে দিয়েছি, 2 মিনিটের মধ্যেই এসে পড়বে। খবরদার ওই বাইকের পিছনে এই মেয়েটাকে উঠাবি না, যদি উঠিয়েছিস তাহলে তোর খবর আছে। মেসেজটি জিয়ন পাঠিয়েছে। আয়ন কিছুক্ষণ ভেবে ফিসফিস করে বলল, আহা ব্রো, আমাকে নিয়ে কতটা পজিটিভ। না জানি তার বউর জন্য কতটা পজিটিভ হবে। সামান্য কাজিনকে আমার বাইকের পিছনে উঠতে দিল না। লাভ ইউ ব্রো। জিয়ন উত্তর দিল না, এমনকি তাদের দিকে ফিরেও তাকালো না। মুহূর্তে একটি গাড়ি এসে তাদের সামনে থামলো। আরিনা গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। তারা তিনজনও ধীরে ধীরে বাইকের দিকে এগিয়ে গেল। বাইকের ইঞ্জিনের গর্জন শুরু হলো। রোডের আলো এবং ট্রাফিকের চমক যেন তাদের জন্য অন্য একটা জগৎ খুলে দিয়েছে। তারা গাড়িটি পিছনে পিছনে যাচ্ছে। আয়ান বাইক নিয়ে জিডির পাশাপাশি গিয়ে তার দিকে তাকিয়ে বলল, বুঝি না ব্রো কি সারা জীবন এইভাবে সব মেয়েকে ঘৃণা করে যাবে? দেখলি সে আজকে আমার কাজিনকে পর্যন্ত হ্যান্ডশেক করতে দিল না। জেডি হালকা এসে বলল, তুই এখনো বুঝলি না আয়ান, জিয়ন ব্রো কারো নিয়মে চলে না, এমনকি কারোর সাথে সহজেই কিছু শেয়ার করে না। কিন্তু তার নিজের নিয়ম সে অক্ষরে অক্ষরে পালন করে চলে। জিয়ন সবার সামনে, তার বাইক দ্রুত গতিতে চলছে। তার চোখে এক ধরনের আগুন আছে যা কেউ সহজে বুঝতে পারে না। তাদের বাইক রোড ধরে এগোতে শুরু করলো। নিউ ইয়র্কের রাতের আলো, রাস্তার চকচকে দিক চিহ্ন, ট্রাফিকের হালকা চির, সব মিলিয়ে যেন তাদের জন্য আলাদা একটা জায়গা তৈরি করেছে। জিয়ন হঠাৎ থামলো। এক চোখ আড়াল করে আরিনার দিকে তাকালো। আরিনা অবাক হয়ে বাইরে তাকালো, কিন্তু নিজেকে স্থির করলো। আয়ান ব্যাকগ্রাউন্ডে কৌতূহল ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। জেডি শুধু চোখে বিশাল আগ্রহ নিয়ে জিয়নের দিকে তাকিয়ে আছে। আয়ান মৃদু ফিসফিস করে বলল, জেডি ব্রো, আমি বুঝতে পারছি না জিয়ন ব্রো কেন সবসময় মেয়েদেরকে নিয়ে এরকম অদ্ভুত রিয়াকশন দেখায়। আই হেট গার্লস বলে কেন? জেডি কৌতূহল ভরা ভঙ্গিতে হেসে বলল, এটাই তো ওর স্টাইল, মেয়েদের ঘায়াল করতে এটাই যথেষ্ট। কোথায় ব্রো মেয়েদের মন নিয়ে খেলবে, তা না করে সে আই হেট গার্লস নিয়ে পড়ে রয়েছে।
বাইকের চাকা কংক্রিটের ওপর হালকা শব্দ করতে করতে এগোতে লাগলো। নিউ ইয়র্কের রাত যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। আয়ান সামান্য হেসে বলল, জিয়ন ব্রো, আমি একা গেলে হয়তো বোরিং হয়ে যেতাম, এখন ভালো লাগছে। জিয়ন কিছু না বলে শুধু হালকা মাথা নাড়ালো, আর আয়ানের কথার কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। গাড়িটি ধীরে ধীরে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বিল্ডিং এর সামনে এসে থামলো। নিউ ইয়র্কের রাত, এখানে আরো নিস্তব্ধতা যেন আরো ভারী হয়েছে। নিঃশব্দতা। আরিনা গাড়ির কাছ নামিয়ে বাইরে তাকালো। উঁচু ভবন, নরম আলো, গেটের সামনে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি, সব মিলে জায়গাটা যেন তার চেনা জগতের চেয়েও অনেক সুন্দর। ড্রাইভার ভদ্রভাবে বলল, ম্যাম, আমরা পৌঁছে গেছি। আরিনা ব্যাগটা কাঁধে তুলে তারপর গাড়ি থেকে নামার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই পিছনে বাইকের ইঞ্জিন থামার শব্দ শোনা যাচ্ছে। সে না তাকিয়েও বুঝতে পারলো তারাও চলে এসেছে। জীবন বাইক থামিয়ে নামলো। এক মুহূর্তের জন্য আরিনার দিকে তাকিয়ে স্থির হয়ে রইল। সেই অদ্ভুত অনুভূতি, বুকের ভিতরে জমে থাকা অচেনা চাপ। আরিনা ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালো। মুহূর্তে তাদের চোখাচোখি হলো। এইবার সে আর তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল না। ধীরে ধীরে আয়ান আর জেডির বাইকটাও একসাথে এসে থামলো বিল্ডিং এর সামনে। আপার ম্যানহাটনের বিল্ডিংটা অনেক দূর থেকেই আলাদা করে চোখে পড়ে। উঁচু, আধুনিক, কাছে ঘেরা। রাতের আলোতে পুরো বিল্ডিংটা বরফে মোড়ানো থাকে। একটা দুর্গের মতো লাগছে। চারপাশে হাই সিকিউরিটি। গেটের সামনে গার্ড দাঁড়িয়ে রয়েছে, যা বিল্ডিং এর নিরাপত্তার ব্যবস্থা জানিয়ে দিচ্ছে। গাড়ির দরজা খুলে আরিনা নামলো। এত লম্বা বিল্ডিং সে আগে কখনো দেখেনি। সে একটু অবাক, সাথে নার্ভাস, কিন্তু তার চোখে বিন্দুমাত্র ভয় নেই। নিউ ইয়র্কের প্রথম রাত, তার ভিতরে অজানা এক উত্তেজনা ভর করেছে। আয়ান বাইক থেকে নেমে হাত ঝাড়া দিতে দিতে বলল, ডিয়ার আরি, আমি তোমার জন্য 25 নম্বর অ্যাপার্টমেন্ট বুকিং করে দেব। এখানে অনেক ভালো ভালো ফ্যামিলি থাকে, এটা তোমার জন্য সবচেয়ে সেফ হবে। আরিনা হালকা হাসলো, যেটা ঠিক মনে করো আয়ান ভাইয়া। এটা বলে তারপর বলল, আমার কোনো সমস্যা নেই। তাদের কথোপকথন ছিল, আর এইটুকু দূরে দাঁড়িয়ে ছিল জিয়ন। চুপচাপ সবকিছু শুনছিল। তার মুখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব, কিন্তু তার ভিতরে কি চলছে সেটা কেউ জানে না। হঠাৎ এই প্রথম সে মুখ খুলল। তার কণ্ঠটা ঠান্ডা কিন্তু আদেশের মতো। বলল, নো নিড, এই 20 নম্বর অ্যাপার্টমেন্টটা খালি আছে, ওটাতে মেয়েটাকে উঠতে বল। এক মুহূর্তের জন্য চারপাশটা যেন থমকে গেল। আয়ান চোখ বড় করে জিয়নের দিকে তাকালো। মানে কি, কিসব বলছে জিয়ন ব্রো? আয়নের মাথার ভিতরে মুহূর্তে হাজারটা হিসাব করতে লাগলো। এই বিল্ডিংয়ে জিয়নের নিজস্ব একটা অ্যাপার্টমেন্ট আছে, 19 নম্বর অ্যাপার্টমেন্ট। প্রতি ফ্লোরে মাত্র 2টা করে অ্যাপার্টমেন্ট, 19 আর 20 ঠিক পাশাপাশি। 20 নম্বর অ্যাপার্টমেন্টটা জিয়ন কিনেছিল কয়েক বছর আগে। কারণটা খুব সিম্পল আর খুব অদ্ভুত। পাশে অ্যাপার্টমেন্টে মাঝে মাঝে মেয়েরা উঠতো, লিফটে, করিডোরে, কখনো কখনো দরজার সামনে মুখোমুখি হয়ে পড়তো, যেটা সে পছন্দ করতো না। এক কথায় বলতে গেলে সেটা একদমই সহ্য করতে পারতো না। মেয়েদের উপস্থিতিতে তার কাছে বিরক্তি লাগতো, রাগের সৃষ্টি উভয় হতো। তাই সে পুরো অ্যাপার্টমেন্টটাই কিনে নিয়েছিল, শুধু মেয়েদের সাথে মুখোমুখি হতে না পারে যেন, সেই জন্যই। আর সেই জিয়ন নাকি আজকে নিজেই বলছে 20 নম্বর অ্যাপার্টমেন্টে মেয়েটাকে উঠতে বল। আয়ান যেন বিশ্বাসই করতে পারছে না। সে হয়তো অবচেতন হয়ে কথাটা বলে ফেলেছে। তারপর জিজ্ঞেস করলো, ব্রো তুই ঠিক আছিস তো? জেডি এতক্ষণ চুপ ছিল। সে জিয়নের দিকে তাকালো। চোখে দৃষ্টি পড়তেই বুঝে গেল এটা কোনো সাধারণ সিদ্ধান্ত না। কিন্তু সে কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে হালকা একটা অদ্ভুত হাসি। আরিনা বিষয়টা পুরোপুরি বুঝতে পারছে না। সে শুধু ভাবছে, সবাই হঠাৎ এমন চুপ হয়ে গেছে কেন? আয়ান একটু হকচকিয়ে গেল। পরক্ষণে তার মাথায় একটা ব্যাখ্যা এসে গেল। সে মনে মনে ভাবলো, নিশ্চয়ই আরি ডিয়ার আমার কলিজা বলে ব্রো রাজি হয়েছে। তার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সে খুশি হয়ে জিয়নের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ ব্রো, সত্যি আমাকে বাঁচালি। আমি কত করে আরিকে বললাম আমাদের বাসায় উঠতে, কিন্তু সে অ্যাপার্টমেন্টেই থাকবে, তাই আমি নিশ্চিত হতে পারবো এখন। জিয়ন কোনো উত্তর দিল না। তার চল শক্ত হয়ে আছে, হাতের নীল সবুজ শিরাগুলো স্পষ্ট হয়েছে। সে চোখ নামিয়ে নিল, যেন নিজের ভিতরের আগুনটা কাউকে দেখাতে চায় না। আরি ডিয়ার, এই দুইটা শব্দ তার মাথার ভিতরে কেমন যেন আঘাত করে গেল। সে হঠাৎই রেগে গেল। এই রাগ বাইরে প্রকাশ করার মতো না। এটা এই ধরনের রাগ যেটা ভেতরে জমে থাকে, নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস লড়াই করে। এইবার আরিনার দিকে তাকালো সে। আরিনা তবুও শান্ত, ভদ্র ও চোখে কৃতজ্ঞতা, কিন্তু জিয়নের চোখে সেটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। সে কোনো কথা না বলে হনহন করে লিফট দিয়ে হাঁটা দিল। আয়ন পিছন পিছন থেকে ডেকে উঠলো, ব্রো, কিন্তু জিয়ন থামলো না। তার বুকের শব্দ করিডোরে ভারী হয়ে বাজতে লাগলো। লিফটের দরজা খুলে ভিতরে ঢুকলো। বোতামে জোরে চাপ দিল 19 নাম্বার। দরজা বন্ধ হয়ে গেল সাথে সাথে। লিফটের নাম্বার উঠতে শুরু করলো। জিয়ন চোখ বন্ধ করলো।
তার মাথার ভিতরে শুধু একটা কথাই ঘুরছে, আমি কেন এটা করলাম। সে নিজেই বুঝতে পারছে না মেয়েদের ঘৃণা করে সে। আই হেটস গার্ল শুধু এটা একটা কথা না, তার জীবনের একটা নীতি। তবু এই মেয়েটার জন্য সে নিজের নিয়ম ভেঙে ফেলেছে। আরিনা সৈয়দ সে জানে না এই সিদ্ধান্ত তার জীবনে কি ঝড় আনতে যাচ্ছে। সে এইটুকু জানে এই ঝড় সে নিজেই ডেকে এনেছে। লিফটের সামনে এসে আয়ান বোতাম চাপলো। জেডি মোবাইলে কিছু একটা দেখছে, কিন্তু চোখ কান সব দিকই খোলা। আরিনা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, হাতের লাগেজটা শক্ত করে ধরা। লিফট উপরে উঠতে শুরু করলো। কয়েক সেকেন্ডের নীরবতা। আয়ান হাসি দিয়ে বলল, লং জার্নি ছিল তাই না আরিনা ডিয়ার? আরিনা হালকা মাথা নাড়ালো আর বলল, হ্যাঁ, কিন্তু আমি এসবে অভ্যস্ত। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভিতরে ক্লান্তি লোকানো। লিফট থামলো। দরজা খুলতেই করিডোরের আলো চোখে পড়ল। এই ফ্লোরটায় অদ্ভুতভাবে নীরব। দুই পাশে মাত্র দুইটা দরজা, 19 আর 20। জেডি প্রথমে এগিয়ে এসে বলল, এটা হচ্ছে 20 নাম্বার, এটাতে তুমি থাকবে আজ থেকে। আয়ান দরজার সামনে দাঁড়িয়ে কাঠ বের করলো। দরজা খুলতেই আধুনিক মিনিমাল ইন্টারনাল চোখে পড়লো। সবকিছু পরিষ্কার গোছানো, একেবারে নিরপেক্ষ রঙে সাজানো। আরিনা ভিতরে ঢুকতেই থমকে গেল। এই জায়গাটা অস্বাভাবিক রকমের নিখুঁত, যেন কেউ এইখানে থাকার আগে সবকিছু হিসাব করে রেখেছে। আয়ান বলল, যদি কিছু দরকার হয় তাহলে আমাকে বা জেডিকে জানাবে। আরিনা লাগেজটা পাশে রেখে বলল, থ্যাংক ইউ আয়ান ভাইয়া, এত কিছু করার জন্য। জেডি চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। তার চোখে সন্দেহ নেই, কিন্তু সতর্কতা আছে। সে জানে এই অ্যাপার্টমেন্টটা সাধারণ নয়। জেডি বলল, আমি নিচে যাচ্ছি, কাজ আছে নিচে। আয়ান মাথা নাড়ালো আর বলল, আমি একটু থাকি। জেডি বেরিয়ে গেল। করিডোরে তার পায়ের শব্দ মিলিয়ে যেতে আবারও নীরবতা নেমে এলো। আরিনা জানালার কাছে গিয়ে তাকালো। বাইরের নিউ ইয়র্কের রাতের আলো ঝলমলে শহর, কিন্তু তার ভিতরে নীরবতা। আয়ন তার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো তো আরি ডিয়ার? আরিনা একটু হেসে বলল, আমি ছোট থেকে ঠিক থাকতে শিখেছি। এই কথার মধ্যে এমন কিছু ছিল যেটা আয়নকে চুপ করিয়ে দিল। সে বুঝলো আরিনা সহজ সরল মানুষ নয়। হঠাৎ পাশের দরজাটা খোলার শব্দ হলো, খুব মৃদু কিন্তু পরিষ্কার। 19 নাম্বার অ্যাপার্টমেন্টের দরজা খুলেছে। আরিনা অজান্তেই সেই দিকে তাকালো। করিডোরের অপর প্রান্তে জিয়ন দাঁড়িয়ে আছে, কালো টি শার্ট, হাতা একটু গোটানো। তার মুখের এক পাশে পড়েছে আলো, অন্য পাশে অন্ধকারে ঢাকা। তার চোখ সোজা আরিনার দিকে, কোনো হাসি নেই, কোনো অভিব্যক্তি নেই, শুধু গভীর অস্থির দৃষ্টি। আয়ন সেটা খেয়াল করলো না। সে বলল, আমি নিচে যাই এখন, নিচে গাড়িটা পার্ক করে আসি। আরিনা কিছু বলার আগেই আয়ন বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই অ্যাপার্টমেন্টের ভিতরে যেন নিস্তব্ধতা আরো ঘন হয়ে গেল। আরিনা আবার করিডোরের দিকে তাকালো। জিয়ন এখনো সেইখানেই আছে। এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হলো। এইবার আরিনা চোখ সরালো না। তার দৃষ্টিতে কোনো ভয় নেই, কৌতূহল নেই, শুধু একটা প্রশ্ন। জিয়ন ধীরে ধীরে এক পা এগিয়ে এলো। তার কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট, এই মেয়ে, তোমার কিছু লাগবে? আরিনা ব্রুকুসকে তাকিয়ে বলল, এই মেয়ে কি ধরনের ডাক? সে কখন থেকে আমাকে এই মেয়ে বলেই যাচ্ছেন। আমার একটা সুন্দর নাম আছে, সেটা বলে ডাকতে মন চাইলে ডাকবেন, না হয় ডাকার দরকার নেই। আর আমার কিছু লাগবে না, লাগলে আমি ম্যানেজ করে নিব। জিয়ন আর কিছু বলল না। সে সোজা 1 সেকেন্ডের জন্য তাকিয়ে রইল তার দিকে, তারপর নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে গেল। কিন্তু দরজা বন্ধ করার আগে সে বলল, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে, রাতে বাহিরে বের হওয়ার প্রয়োজন নেই। এই এরিয়াটা রাতের বেলা সেফ না। কথাটা আদেশও না, আবার উপদেশও না, বরং এটা এক ধরনের নীরবতা অধিকার। আরিনা কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে চেয়ে রইল। তারপর নিজের অজান্তেই বলে ফেলল, আমার সেফটির দায়িত্ব আমি নিজেই নিতে পারি। আরিনার কথায় তার পা থেমে গেল, কিন্তু সে ঘুরে তাকালো না। সে বলল, তাই ভালো। সংক্ষিপ্ত উত্তর দিয়ে সে ভিতরে ঢুকে গেল। দরজা বন্ধ হলো। আরিনা ধীরে ধীরে শ্বাস নিল। তার বুকের ভিতরে অদ্ভুত একটা অনুভূতি। সে জানে না কেন, কিন্তু এই মানুষটার উপস্থিতি তাকে অস্বস্তিকর করে তোলে, অস্বস্তিকর ভাবে সচেতন করে তুলেছে। সে নিজেই অ্যাপার্টমেন্টের দরজা লক করলো। ভিতরে ফিরে এসে সোফায় বসলো। চারদিকটা কেমন নিখুঁত নীরবতা। লোকটা এমন কেন? নিজেকেই নিজে প্রশ্ন করলো সে। রুমের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হঠাৎ তার মাথায় একটা অদ্ভুত অনুভূতি আছড়ে পড়ল। এই মুখ, এই চোখ কেন যেন কোথাও একটা পরিচিত লাগে। অন্যদিকে 19 নাম্বার অ্যাপার্টমেন্টে জিয়ন দাঁড়িয়ে আছে জানালার সামনে, বাইরের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে এক ধরনের মোহ। তার হাতে নীল সবুজ শিরাগুলো আবারও স্পষ্ট হয়ে উঠেছে। সে ধীরে ধীরে নিজেকে বলল, কন্ট্রোল ইউরসেলফ জিয়ন। কিন্তু তার মন যেন চিৎকার করে বলছিল, আমি যে কোনো মূল্যে তার মুখ দেখতে চাই। নিজের অ্যাপার্টমেন্টের দরজা লক করে তারপর আরিনা একটা দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি যেন তার শরীরে ছাপিয়ে মনের ওপর চেপে বসেছে। সে ধীরে ধীরে তার মুখের মাস্কটা খুলল এবং আয়নার সামনে গিয়ে দাঁড়ালো।
আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজে চমকে উঠল। চোখ দুটো লাল হয়ে গেছে, চোখ দুটো ফুলে গেছে, কেমন যেন মুখটা ফ্যাকাশে। গত 10 বছরে সে নিজেকে শক্ত করে গড়ে তুলেছে ঠিকই, কিন্তু আজ পাশের দরজার ওই লোকটার চোখের দিকে তাকিয়ে তার সেই পুরনো ফারজু ভাইয়ের কথা বড্ড বেশি মনে পড়ে যাচ্ছিল। কেন এই লোকটার চোখের দৃষ্টি এত পরিচিত লাগছে? কেন বারবার মনে হচ্ছে এই চোখ আমি কোথাও দেখেছি? আরিনা বিড়বিড় করে নিজেকেই প্রশ্ন করলো। অন্যদিকে 19 নম্বর অ্যাপার্টমেন্টে জিয়ন তখনও অস্থির হয়ে রয়েছে। সে ড্রয়িং রুমে পায়চারি করছে, হাতে সেই ছোট্ট খরগোশের বাচ্চাটা। সে সাধারণত কখনো নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় না, কিন্তু আজ কেন জানি তার মস্তিষ্ক আর হৃদয়ের যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে বারান্দার স্লাইডিং রুমটা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো। নিউ ইয়র্কের কনকনে ঠান্ডা বাতাস তার তপ্ত কপালে এসে লাগলো। ঠিক পাশের বারান্দাটায় 20 নম্বরের মাঝখানে একটু একটা কাচের পার্টিশন। হঠাৎ জিয়ন দেখলো পাশের বারান্দার দরজা খুলছে। আরিনা বের হয়ে এসেছে। তার পরনে একটা ঢেলা সাদা একটা সালোয়ার, মাথায় হিজাব নেই, চুলগুলো খোলা। সে জানতো না যে জিয়ন পাশের বারান্দায় দাঁড়িয়ে আছে। আরিনা গভীর একটা নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। চাঁদের আলো মুখে পড়তে এক অদ্ভুত মায়াবীর আভা তৈরি করেছে। জিয়ন স্তব্ধ হয়ে গেল। 10 বছর, দীর্ঘ 10টা বছর সে এই মুখটাকে ঘৃণা করার চেষ্টা করেছে, ভুলে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজ যখন চোখের সামনে রক্ত মাংসে সেই আরিনাকে দেখলো, তার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। এটি সেই আরিনা, তার ছোট্ট বউ, যার জন্য একসময় তার বাবার হাতে চর খেয়েছিল, যাকে শাসনের নামে আগলে রাখত। জিয়নের হাতের মুঠো শক্ত হয়ে এলো। তার ভেতরে থাকা জিয়ন চিৎকার করে বলছে, তাকে দূরে সরিয়ে দাও, সে তোমার যন্ত্রণার কারণ। কিন্তু ভেতরে থাকা ফারজিয়ন সত্তা ডুকরে কেঁদে উঠল। হঠাৎ আরিনা টের পেল কেউ তার দিকে তাকিয়ে আছে। সে পাশ ফিরে দেখলো পাশের অ্যাপার্টমেন্টের বারান্দায় জিয়ন দাঁড়িয়ে আছে। জিয়নের চোখে এখনো অদ্ভুত বিষাদ আর রাগের আভা। আরিনা অপ্রস্তুত হয়ে পড়ল। সে দ্রুত নিজের মাথায় ওড়না টেনে বলল, আপনি এখনো ঘুমাননি? জিয়ন কোনো উত্তর দিল না। সে শুধু আরিনার চোখের দিকে তাকিয়ে রইল। তার কণ্ঠস্বর বের হতে চাইছে না। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে অন্তত রুক্ষ সুরে বলল সে, বারান্দায় এসে দাঁড়িয়ে থাকা এত রাতে নিরাপদ নয়, ভিতরে চলে যান। আরিনা এবার একটু বিরক্ত হলো। লোকটার ভালো কথার মধ্যেও যেন সবসময় একটা আদেশের সুর কেন থাকে। সে পাল্টা জবাব দিয়ে বলল, আমি তো নিচের বারান্দায় দাঁড়িয়ে আছি, এখানেও কি আপনি নিয়ন্ত্রণ করতে চান? জিয়ন এক পা এগিয়ে এলো, পার্টিশনের একদম কাছে। তার উচ্চতা আর ব্যক্তিত্বের চাপে আরিনা এক পা পিছিয়ে গেল। জিয়ন নিচু গলায় বলল, নিয়ন্ত্রণ করার শখ আমার নেই, তবে আমার আশেপাশে কোনো বিশৃঙ্খল আমি পছন্দ করি না। আপনি আমার পাশের অ্যাপার্টমেন্টে আছেন, তাই সেখানকার নিয়ম আমারই চলবে। আরিনা জেদের বসে বলল, আপনার নিয়ম কি সবসময় সবার উপর চাপিয়ে দিতে হবে? আপনি আসলে কে? কেন আপনাকে দেখলে মনে হয় আপনি খুব চেনা কাউকে অনুসরণ করার চেষ্টা করছেন নাকি? জিয়ন থমকে গেল। সে কি ধরা পড়ে যাচ্ছে? তার ভেতরের ভয়টা যেন রাগের রূপ নিল। সে দাঁতে দাঁত চেপে বলল, চেনার চেষ্টা করবেন না, সেটা আপনার জন্যই ভালো হবে। আর একটা কথা, আয়ন বা জেডির সাথে বেশি একটা মেলামেশা করবেন না। আপনি এখানে পড়াশোনা বা কাজের জন্য এসেছেন, সেইটার দিকে মনোযোগ দিন। আর এই কথা বলেই জিয়ন গটগট করে রুমের ভিতরে ঢুকে দরজা আটকে দিল। আরিনা বারান্দায় একা দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই শাসন, এই পজিটিভ সেন্স, সবকিছুই তাকে পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। বিড়বিড় করে বলল সে, ফারজু ভাইয়া, তুমি কি এইখানেই আছো, নাকি আমি ভুল মানুষের মধ্যে তোমাকে খুঁজছি? রাত 3টা, জিয়ন তার বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম যেন তার চোখের সীমানায় নেই। সে ড্রয়ার থেকে সেই পুরনো কালো ডায়েরিটা বের করলো। আজকের তারিখ দিয়ে লেখলো, ডে 3853। সে আমার ঠিক পাশের দেয়ালের অপর পাশে আছে। আমি তাকে ঘৃণা করতে চাই, কিন্তু তাকে দেখলেই কেন আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আমি জিয়ন হতে চেয়েছিলাম, কিন্তু আজ আবার ফারজিয়ন হয়ে যাবার ভয় আমাকে গ্রাস করেছে। সে ডায়েরিটা বন্ধ করে পাশ ফিরল। সে এই প্রথম হয়তো ডায়েরিতে এত বেশি কিছু লেখলো। দেয়ালে কান পাতলে হয়তো পাশের ঘরের আরিনার নিঃশ্বাসের শব্দটাও শোনা যেত। জিয়ন বিড়বিড় করে বলল, তোমাকে ফিরিয়ে আনাটা আমার ভুল ছিল আরিনা, কিন্তু তোমাকে অন্যের কাছে যেতে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। নিউ ইয়র্কের আকাশ আজ অনেক বেশি কুয়াশাচ্ছন্ন। হয়তো সামনে কোনো বড় তুষারপাত অপেক্ষা করছে। নিউ ইয়র্কের আকাশ যখন কুয়াশাচ্ছন্ন, বাংলাদেশের খানবাড়িতে তখন সকালের রোদের খুশির চিলিক। তবে এই খুশি সাধারণ নয়, রীতিমতো একটা ঝড়ের পূর্বাভাস। খানবাড়ির বসার ঘরে এলাহি কাণ্ড চলছে। আরিশ খানের 9 বছরের 2 যমজ সন্তান, আনিস খান ও আরশি খান, পুরো বাড়ি মাথায় তুলে রেখেছে। স্কুলের ইউনিফর্ম পরানো হয়েছে ঠিকই, কিন্তু বিপত্তি বেঁধেছে তাদের স্কুল ড্রেসের ব্যাগের পিছনে একটা বিশেষ স্টিকার, আর স্কুল ড্রেসের ওপরে জ্যাকেটের উপরে একটা কাজ নিয়ে।
আনিস তার জ্যাকেটের কলার ঠিক করতে করতে আয়নার সামনে গিয়ে পোজ নিচ্ছে। তার সাদা জ্যাকেটে গাঢ় নীল সুতায় একটা বড় বড় করে এমব্রয়ডারি করা। ফারজিয়ন ঠিক একই জিনিস আরশির জ্যাকেটেও। আরিশ খান সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। হঠাৎ তিনি চোখ তুলে চশমার উপর দিয়ে তাকালেন আর বললেন, এই যে দুই পালোয়ান, আজকে কি স্কুল টিচারদের ক্লাস নিতে যাচ্ছ নাকি? আরিশের কণ্ঠে হালকা কৌতূহল। আরশি বুক ফুলিয়ে বলল, আব্বু তুমি তো জানোই আমাদের রক্তে শুধু আরবিসি আর ডব্লিউবিসি নেই, তার চেয়েও বড় কিছু আছে। আরশি সঙ্গে সঙ্গে তাল মেলালো, হাত উঁচু করে বলে উঠল, শিরায় শিরের রক্ত ফারজিয়ান ভাইয়ের রক্ত। কি বলিস আনিস? আরিশ খান হেসে ফেলল। এই দুই বাচ্চার জীবনে ফারজিয়নকে কখনো চোখেই দেখেনি। ফারজিয়ন যখন দেশ ছাড়ে এদের জন্ম হয়নি, কিন্তু আরিশ খান তাদেরকে বড়ই করেছেন ফারজিয়নের বীরত্বের গল্প শুনিয়ে। তার কাছে ফারজিয়ন শুধু ভাগ্নে নয়, ফারজিয়ন হলো তার কলিজা, তার লিজেন্ড বয়। ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলো ফারজানা সৈয়দ। ফারজিয়নের মা। ছেলের শোকে তিনি এই বাড়িতেই থাকছেন। আসিস আর আরশিকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসেন। ফারজানা হাসি মুখে বললেন, ওরে আমার ফারজু ভক্তরা, নাস্তা কি করতে হবে নাকি ফারজু ভাইয়ের গল্প শুনেই পেট ভরবে? আসিস দৌড়ে গিয়ে তারপর ফুপিকে জড়িয়ে ধরল। ফুপি, তুমি যখন বলো ফারজু ভাইয়া 16 বছর বয়সে কিভাবে চকলেটের ঘুষ দিয়ে বিয়ে করেছিল, আমাদের তখন মনে হয় আমরা কেন এত পিছিয়ে রয়েছি। আমরা তো এখন আপডেট জেনারেশন। আরশি সোফায় বসে পা দোলাতে দোলাতে যোগ করলো, একদম। আমাদের স্কুলে তো অলরেডি ড্রিম সেট আপ হয়ে গিয়েছে। আমার ফ্রেন্ড নীলা আর জুই তো ঠিক করেই ফেলেছে, ওরা চকলেট ঘুষ দেওয়া ছেলেকেই বিয়ে করবে, জাস্ট লাইক ফারজু ভাই। আরিশ খান এবার গম্ভীর হওয়ার ভান করলেন। এই যে আধুনিক জামানার আপডেট ছেলেরা, মাত্র 4র্থ শ্রেণীতে পড়ো তোমরা, তোমাদের এখন কাজ হলো ভালো করে মন দিয়ে পড়াশোনা করা। এই ফারজিয়ন নাম লেখা জ্যাকেটগুলো স্কুলে পরার জন্য। তোমরা যে কান্নাকাটি শুরু করে দিয়েছিলে তার জন্য প্রিন্সিপাল স্যারের সামনে আমাকে হাজির হতে হয়েছিল। সেগুলো কথা কি আবার মনে করিয়ে দিতে হবে তোমাদের? আসিস ব্রুকুচকে বলল, আব্বু ডোন্ট বি সো ওল্ড স্কুল। ফারজিয়ন ভাইয়া আমাদের মোটিভেশন, পুরো স্কুল এখন তার ফ্যান। টিচার যখন জিজ্ঞাসা করে তোমাদের আইডলকে, সবাই চিৎকার করে বলে ফারজিয়ন সৈয়দ। ফারজানা সৈয়দের চোখ ভিজে এলো। ছেলে নেই পাশে ঠিকই, কিন্তু এই ছোট ছোট প্রাণের মধ্য দিয়ে তিনি তার ছেলেকে ফারজিয়নকে প্রতিদিন ফিরে পান। আশিস হঠাৎ ব্যাগ কাঁধে তুলে নিয়ে বলল, চল আরশি, লেট হয়ে যাচ্ছে। আজকে ক্লাসের সবাইকে ফারজু ভাইয়ের সেই কুংফু ফাইট যা তারা বাবার কাছে শুনেছে আর চকলেটের সেই কিংবদন্তি গল্পটা আবারও শোনাতে হবে সবাইকে। যাওয়ার সময় তারা দুজনেই আরিশ খানের দিকে তাকিয়ে বলল, একসাথে শিরায় শিরায় রক্ত ফারজিয়ন ভাইয়ের ভক্ত। টাটা আব্বু। এটা বলেই তারা চলে গেল। আরিশ খান মাথা নাড়ালেন, বিড়বিড় করে বললেন, এই বাচ্চাগুলো যে কবে বড় হবে। জজ হয়েও এদের আইনের মার পেঁচে ফেলতে পারলাম না, বড়ই আপডেটেরা। ফারজানা সৈয়দ দরজার দিকে তাকিয়ে মনে মনে বললেন, যে ছেলেটাকে এক সময় কোলাঙ্গার বলা হয়েছিল সেই ছেলেটাই আজ এক নতুন প্রজন্মের স্বপ্নের হিরো। আমার ফারজু কি কোনোদিন জানবে তাকে নিয়ে এইখানে প্রতিদিন একটা নতুন পৃথিবী করা হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অকাল বন্ধন গল্পের 5 নম্বর পর্বটা এইখানে এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে বা আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে চাপা। আর হ্যাঁ গাইস, আজকের পর্ব থেকে পরবর্তী যে পর্বগুলো আসবে সবগুলো পর্বই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যারা যারা মিস করেছো সবাই আগের পর্বগুলো দেখে আসো। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতেও একটা টার্গেট থাকবে, যদি তোমরা এই ভিডিওতে 200 কমেন্ট প্লাস 500 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে খুব শীঘ্রই আমি আরও লং করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা। আমি বলেছিলাম আজকের ভিডিওটা লং করে দিব যদি তোমরা টার্গেট কমপ্লিট করে দিতে পারো। আর দেখো তোমরা টার্গেট কমপ্লিট করে দাওনি, তারপরও আমি তোমাদের জন্য ভিডিওটা লং করেছি। মোটামুটি অনেকটাই লং করার চেষ্টা করেছি, যদিও বেশি একটা বড় করতে পারি নাই, তারপরও আমি চেষ্টা করেছি একটু বড় করে দেওয়ার। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওর টার্গেটটা যদি কমপ্লিট করে দিতে পারো তাহলে খুব শীঘ্রই আমি পরবর্তী পর্ব নিয়ে আসব। আর পরবর্তী পর্বতে আমি 30 মিনিট প্লাস ভিডিও দিব যদি তোমরা টার্গেট কমপ্লিট করতে পারো। আর যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। আর হ্যাঁ গাইস, এই ভিডিওর টার্গেটটা কমপ্লিট কিন্তু করে দিতে হবে তোমাদের। আর যদি করে দিতে পারো তাহলে আমি 30 মিনিট প্লাস ভিডিও দিব, আর না হয় দিব না, 20 মিনিট অথবা 18 মিনিট বা 22 মিনিটের দেওয়া হবে। তো গাইস, আজকের জন্য এ পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।